আমাদের এখানে 3টা সাবজেক্টের নাম লেখা আছে দেখো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, আরেকটা হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। 3টা সাবজেক্ট। এখন এই দুইটা একই সাবজেক্ট, ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুইটা সেম সাবজেক্ট। ওকে, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। কোনো কোনো ডিপার্টমেন্টে বা কোনো কোনো ইয়ারে দেখা যায় এটা ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং নামে আছে, কোনো কোনো সাবজেক্ট ডিপার্টমেন্টে এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে আছে। সো যেটাই হোক না কেন, এটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান আমরা যেটাকে বলি। এটা মূলত সেকেন্ড ইয়ার মার্কেটিং ফাইন্যান্স ডিপার্টমেন্টে এটা মেবি ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং নামে আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে যতদূর আমি জানি। আর থার্ড ইয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, এবং ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 7 কলেজে এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নামে আছে। আর প্রিন্সিপালস অফ ফাইন্যান্স কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবারই আছে, সবার, হয় ফার্স্ট ইয়ারে না হয় সেকেন্ড ইয়ার, চিন্তা করে দেখো। অথবা এটা কারো কারো দেখবা ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স নামে আছে বইটা, না হয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নামে আছে, না হয় হয়তো বা এই 3টা নামই সাধারণত থাকে, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্স অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার 7 কলেজ অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি সবারই কিন্তু ফাইন্যান্স আছে, এটা সবাই জানি আমরা। সো যাদের ফাইন্যান্স আছে তাদের এই চ্যাপ্টার, আজকে যে চ্যাপ্টারটা আমরা করব, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল বাজেটিং, এই চ্যাপ্টারটা কিন্তু সবারই আছে। আমরা ফ্রি ক্লাসগুলো কোন চ্যাপ্টারের নেই দেখো, এমন কোনো চ্যাপ্টারের আমরা ফ্রি ক্লাস দেই না যেটা লেস ইম্পর্টেন্ট, যেটা থেকে পরীক্ষায় আসে না প্রশ্ন, এরকম চ্যাপ্টারে কিন্তু আমরা ফ্রি ক্লাস নেই না। ফ্রি ক্লাস আমরা এমন সব চ্যাপ্টারেরই নেই যে সকল চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা 100%, 99% এরকম সম্ভাবনা, ঠিক আছে? আমরা ওরকম ধরনের চ্যাপ্টারই নেই। তোমরা হয়তো মনে করতে পারো যে স্যাররা ফ্রি দিচ্ছে, হয়তো ভালো জিনিস দিচ্ছে না, সস্তা জিনিস দিচ্ছে না। ক্যাপিটাল বাজেটিং তুমি দেখো, তুমি বিগত 10 বছরের প্রশ্নকে তুমি একটু যাচাই করে দেখো যে কতগুলো প্রশ্ন এখান থেকে, প্রতিটা ডিপার্টমেন্ট, প্রতিটা ইয়ারে, প্রত্যেকটা বছরে এখান থেকে প্রশ্ন থাকে আমাদের। সো আমরা এই জন্যই কিন্তু এরকম বাছাই করে, এমনগুলো চ্যাপ্টারগুলো আমরা বাছাই করি যেন তোমরা যদি ভর্তি নাও হয়, অনেকের ফাইন্যান্সিয়াল ইস্যু থাকতে পারে বা অনেকের টেস্ট করে দেখা লাগতে পারে যে না আমি এইটুকু দেখি, টেস্ট করে একটা পরীক্ষা, ইনকোর্স পরীক্ষা দিয়ে দেখি কিংবা টেস্ট পরীক্ষা দিয়ে দেখি বা একটা ইয়ার পরীক্ষা দিয়ে তারপরে আমরা যাচাই করে তারপরে বিবিএ ভিশনে ভর্তি হব। যাদের এরকম টার্গেট আছে তাদের জন্য কিন্তু আমরা এরকম ফ্রি ক্লাসগুলো আনি। সো ক্লাসগুলো করে দেখো, আমরা এখানে যা শেখাবো এটা ফ্রি হলেও এটা অনেক মানে এক্সপেন্সিভ অনেক জিনিসগুলো আমরা ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? এরকম না যে সস্তা জিনিস ফ্রিতে দিচ্ছি, না, আমরা কিন্তু অনেক দামি জিনিস দিচ্ছি এখানে। যাই হোক, সো আমরা এই চ্যাপ্টারে যে জিনিসগুলো, যে ম্যাথগুলো বা যে টেকনিকগুলো যা করবো না কেন, সব কিছু কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা শুরু করবো আজকের ক্লাস। তবে শুরু করার আগে আমি একটু কথা বলে নিই। দেখো, ফাইন্যান্স সাবজেক্টটা তোমরা সবাই জানো, আমি স্ট্যাটিস্টিক্স ক্লাসও নেই, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নেই, তারপরে ফাইন্যান্স নেই, তারপরে অনেক সাবজেক্টই আমি ক্লাস নেই, অ্যাকাউন্টিংও নেই। কিন্তু ডিফারেন্স আছে কিছু। দেখো, প্রতিটা সাবজেক্টের মধ্যে কিছু ম্যাথমেটিক্যাল টেকনিকের কিছু ডিফারেন্স আছে। যেমন স্ট্যাটিস্টিক্স তোমরা জানো সবাই, যেটাকে ফর্মুলার সাবজেক্ট বলা হয়। তুমি ফর্মুলা ভালো মুখস্থ করতে পারবো, ভালো ফর্মুলা জানো, তুমি ম্যাক্সিমাম এখানকার চ্যাপ্টারগুলো তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা, নাম্বারও ভালো গেইন করতে পারবা। বিজনেস ম্যাথেরও কিছু টেকনিক আছে, অ্যাকাউন্টিংয়ের কিছু টেকনিক আছে। যেমন তোমার আমরা যখন ব্যালেন্স শিট করি, ব্যালেন্স শিটের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ফরম্যাটটা জানা থাকলে তুমি কিন্তু ম্যাথ পারবা। জাবেদা কিছু নির্দিষ্ট ফরম্যাট আছে, তারপরে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, সব কিছুর একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। ফাইন্যান্স সাবজেক্টটা কীরকম জানো? ফাইন্যান্স সাবজেক্ট, হ্যাঁ এখানেও ফর্মুলা আছে, এখানে যে ফর্মুলা নাই তা না, কিন্তু এখানে ফর্মুলার পাশাপাশি এখানে বেসিক, অর্থাৎ তোমার এই সাবজেক্টের মানে এই সাবজেক্টের উপরে বা এই চ্যাপ্টারের উপরে তোমার নলেজ বা তোমার স্কিলনেসটা কতখানি, এটা অনেকটা ডিপেন্ড করে, মানে এটার উপরেই অনেকটা ডিপেন্ড করে তোমার মার্কস, তুমি কত মার্কস পাচ্ছ পরীক্ষায়। সো আমি কি বলতে চাচ্ছি মানে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এই ফাইন্যান্স সাবজেক্টে বা ফাইন্যান্সের এই সাবজেক্টগুলোতে বা এই চ্যাপ্টারগুলোতে আমাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা অবশ্যই ফর্মুলা মুখস্থ করতেই হবে, বাট এইগুলোর বেসিকটা যত বেশি ক্লিয়ার তুমি করতে পারবা তত তোমার জন্য পরীক্ষায় অ্যান্সার করাটা সহজ হবে।
এই জন্য আমরা দেখা যায়, আমি কোনো ক্লাসে দেখা যায় আমি কোনো চ্যাপ্টারে ফাইন্যান্সের একটা ক্লাস আমি বেসিকের উপরেই নিই, কোনো ম্যাথ করায় না। সো এই জন্য বারবার করে, যখন তুমি ম্যাথ দেখার সাথে সাথেই তোমার অন্তত পক্ষে তুমি যেন বুঝে ফেলতে পারো যে এখানে কি করতে বলছে। সূত্র তো পরের বিষয়, সূত্র তুমি মুখস্থ করে ফেলতে পারবা। প্রয়োজনে তো আমরা যে পরীক্ষার হলে অনেক সময় সূত্র কিন্তু বাদে না, আমি না পারলে আমার পিছনে একজন পারে, না হলে তার পিছনে একজন পারে, আমরা কিন্তু এগুলো খুবই করি। কিন্তু বেসিক তুমি অর্থ না বুঝলে, ম্যাথের অর্থ না বুঝলে, ম্যাথের কি চাচ্ছে ম্যাথের মধ্যে, তুমি যদি এটা না বুঝো, তুমি সেটা কার কাছ থেকে শুনবা পরীক্ষার হলে? সুযোগ নাই। সো এই জন্য আমরা বেসিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। এই জন্য আমরা বেসিকটা খুব ভালো করে শিখবো, বিশেষ করে ফাইন্যান্স সাবজেক্টটা। অন্যান্য সাবজেক্টও তো অবশ্যই শেখা লাগবে, ফাইন্যান্সের ক্যাপিটাল বাজেটিং বলো, যে কোনো চ্যাপ্টারের আমাদের বেসিকটা একটু বেশি ভালোভাবে শিখতে হয়। সো আমি সেই বেসিকটা দিয়ে আমাদের আজকের চ্যাপ্টার শুরু করব। আমাদের আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং, তাই তো? কতজন আসছে ক্লাসে? 60 স্টুডেন্টস, অনেক স্টুডেন্ট আসছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করছে যে স্যার আমাদের যে ক্লাস চলতেছে এগুলো কি চলবে না? এটা আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এটা কি প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি যে মানে আমাদের যে অনলাইনে যেটা পেইড ব্যাচে যে চ্যাপ্টার চলতেছে ওটা চলতে থাকবে ওটার মতো, ওটার সাথে এটা কোনো রিলেশন নাই। এটা ধরে নাও তুমি ফ্রি পাচ্ছ, মানে ওইটার সাথে সাথে অ্যালং উইথ দ্য চ্যাপ্টার এটা তুমি ফ্রি পাচ্ছ, এটা এটাই আর কি। এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। ওটা যেভাবে শিডিউল করা রয়েছে, যে ডেতে, আজকে তো তোমার ওইটার ক্লাস নাই, তো যে ডেতে ওইটার ক্লাস আছে ওই দিন ওইটার ক্লাস চলবে। সো এটা নিয়ে বেশি প্রশ্ন করার কিছুই নাই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা প্রশ্ন পেলাম হচ্ছে হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং আর ক্যাশ ফ্লো আর ক্যাপিটাল বাজেটিং টেকনিক সব মিলাই হচ্ছে আমরা এটা করব। তোমাদের ক্যাপিটাল বাজেটিং বলো, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ক্যাশ ফ্লো বলো, অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স বলো, সবই কিন্তু এই সেম। আমরা সব কিছু এর মধ্যে থেকেই কভার হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো তাহলে আমরা শুরু করি আমরা। হ্যাঁ, আমরা একটু বেসিক তাহলে আলোচনা করে নিই আমরা। আমাদের চ্যাপ্টারের নাম তাহলে কি? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার, ঠিক আছে? এখন এটার ক্যাপিটালের বাংলা আমরা সবাই জানি, ক্যাপিটালের বাংলা হচ্ছে মূলধন। ক্যাপিটালের বাংলা কি? মূলধন। আর বাজেটিং এর বাংলা কি? বাজেটিং এর বাংলা অ্যাকচুয়ালি আমরা একটু বলতে পারি প্রাক্কলন করা। এখন এই প্রাক্কলন শব্দটা আমাদের কাছে অনেক কঠিন লাগে, তাই না? প্রাক্কলন করা। কিন্তু আমি যদি একটু সহজভাবে বুঝাই, প্রাক্কলন করাটা কি বা বাজেটিং জিনিসটা কি? বাজেট আমরা বইয়ের সংজ্ঞা পড়ি কি? বাজেটের পরিকল্পনার সংখ্যাত্মক রূপকে আমরা বলি বাজেট। এটা কিন্তু বইয়ের সংজ্ঞা, বাট এটা দিয়ে বোঝাটা কিন্তু খুব একটা, এটা বোঝাটা একটু কঠিন। তাহলে আমি একটু যদি বোঝাই বলি, তাহলে বাজেট জিনিসটা আসলে কি? আমরা প্রতি বছর আমাদের দেশে দেখবা, যেমন আমাদের এখন অর্থ বছর কত চলে? 2025-26 অর্থ বছর। সামনে আমাদের 26-27 অর্থ বছর আসছে। 2026 সালে 1 জুলাই থেকে 2027 সালে 30 জুন পর্যন্ত আমাদের 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট ঘোষণা হবে। জুন মাসে সাধারণত বাজেট ঘোষণা হয়, অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করে। তো এই বাজেট ঘোষণা করার সময় তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে বাজেটের প্রথম যে কাজটা, প্রথম যে বৈশিষ্ট্য, বাজেট কি অর্থ বছরের শেষে ঘোষণা করে না অর্থ বছরের শুরুতে ঘোষণা করে? অবশ্যই অর্থ বছরের শুরুতে। তার মানে 2026-27 অর্থ বছরে, অর্থাৎ 2026 সালের 1 জুলাই থেকে শুরু করে 2027 সালের 30 জুন পর্যন্ত বাংলাদেশে যত অর্থনৈতিক কার্যক্রম হবে সেটার একটা প্ল্যান করা হয়। সেটার একটা প্ল্যানিং কবে করা হয়? 2026 সালের জুন মাসে আমরা করে ফেলি। তার মানে প্রথম বৈশিষ্ট্য বাজেটের হচ্ছে, বাজেট হচ্ছে কোনো কিছু বা কোনো কাজ শুরু করার পূর্বে করা হয়, তাই না? তো বাজেটে আমরা হয়তো বা বাজেট অতটা না বুঝতেও পারি, বাজেট আমরা সবাই অতটা ক্লিয়ারলি হয়তো বুঝি না, কিন্তু কয়েকটা জিনিস দেখবা বাজেটের মধ্যে যেটা আমরা বুঝবো সহজেই। প্রথমত, বাজেটের একটা অন্যতম বৈশিষ্ট্য বা বাজেটের একটা অন্যতম এলিমেন্টস থাকে, দেখবা যখন তোমরা বাজেট দেখবা তখন দেখবা বাজেটে থাকে হচ্ছে রাজস্ব আয়। রাজস্ব আয় বলতে আমরা কি বুঝি? রাজস্ব আয় বলতে বাংলাদেশ সরকার
আগামী অর্থ বছরে মানে 2026 সাল থেকে 27 সালের মধ্যে কোন কোন খাত থেকে টাকা ইনকাম করবে, এটা হচ্ছে বলা হয় রাজস্ব আয়। অর্থাৎ বাংলাদেশের সরকার যে কোন কোন অর্থ থেকে কোন কোন সোর্স থেকে টাকা আয় করে বাংলাদেশ সরকার। সাধারণত আমরা ইনকাম ট্যাক্স থেকে বাংলাদেশ সরকার টাকা ইনকাম করে, মানে যেটা আমরা ইনকাম, আমাদের ইনকাম থেকে যে ট্যাক্স দিই সরকারকে সেখান থেকে। ভ্যাট, যেটা আমরা বিভিন্ন কাপড় চোপড় কেনার সময় বা খাবার দাবারের সময় তোমরা দোকানে যে ভ্যাট দাও, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলি আমরা, এখান থেকে একটা অনেক বড় অ্যামাউন্ট আমরা পাই। তারপরে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, মানে বাইরে থেকে প্রোডাক্ট আনতে গেলে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে, বা বাইরে আমাদের দেশের উৎপাদিত পণ্য বাইরে পাঠাতে গেলে সরকারকে ট্যাক্স দেওয়া লাগে, এটাকে আমরা ইম্পোর্ট ডিউটি বা এক্সপোর্ট ডিউটি যেটা বলি। এখান থেকে অনেক খাত থেকে কিন্তু বাংলাদেশ সরকার আয় করে, এই আয়গুলোকে আমরা বলি রাজস্ব আয়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে ব্যয়। এটা কিন্তু খুবই গুরুত্ব। তার মানে সরকার কি শুধু আয় করবে, এটাকে ব্যয় করবে না? অবশ্যই এটাকে ব্যয় করতে হবে, তাই না? কোথায় ব্যয় করবে? এখন এই ব্যয়ের খাত কিন্তু একটা না, হাজার হাজার বা ব্যয়ের খাত আছে। যেমন শিক্ষা খাতে ব্যয় করে, চিকিৎসা খাতে ব্যয় করে, শিল্প খাতে ব্যয় করে, বাণিজ্য খাতে ব্যয় করে, সংস্কৃতি খাতে ব্যয় করে, এরকম কত শত শত খাত আছে। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ঘাটতি। বাংলাদেশের বাজেটে যেহেতু ঘাটতি থাকে, তাই আমি ঘাটতি নিয়েই লিখলাম এখানে। ঘাটতি বা উদ্বৃত্ত, যেটাকে আমরা বলি মুনাফা বলতে পারি। হ্যাঁ, মুনাফা বা উদ্বৃত্তই বলা যেতে পারে, মুনাফা বা উদ্বৃত্ত, উদ্বৃত্ত বলতে পারি আমরা। মানে যে স্বাভাবিকভাবে ধরে নাও রাজস্ব আয় বাংলাদেশ সরকার আগামী অর্থ বছরে 7 লাখ কোটি টাকা তারা ইনকাম করবে। হ্যাঁ, আর তারা ব্যয় করবে কত টাকা? বিভিন্ন পারপোজে তারা বিভিন্ন পারপোজ থেকে আয় করবে 7 লক্ষ কোটি টাকা, আর ব্যয় করবে ধরে নিলাম 8.5 লাখ কোটি টাকা। তার মানে আয় থেকে ব্যয় বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? আয় থেকে ব্যয় বেশি হচ্ছে। তার মানে এখানে আমাদের ঘাটতি থাকতেছে, ঘাটতি হচ্ছে 1.5 লাখ কোটি টাকা ঘাটতি। বাংলাদেশ সরকারের বাজেটে সবসময় দেখি আমরা ঘাটতি থাকে, এটা স্বাভাবিক, এটা একটা প্রসিডিউর, এটা নিয়ে আমরা আলোচনায় না যাই। তার মানে কি চিন্তা করে দেখো, বাজেট বলতে এখান থেকে আমরা কি বুঝলাম? 3টা জিনিস গুরুত্বপূর্ণ এখানে, যে আগামী অর্থ বছরে বাংলাদেশ সরকার কত টাকা আয় করবে, বাংলাদেশ সরকার সেই বা এবং কত টাকা ব্যয় করবে বিভিন্ন পারপোজে, আর সেখান থেকে তাদের কত টাকা ব্যালেন্স থাকবে বা ঘাটতি পড়বে। এই 3টা জিনিসই কিন্তু বাজেটের মূল বিষয়, তাই না? এখানেই বাজেট হচ্ছে এই জিনিসটাই। তার মানে তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, এখন এই 1 লাখ টাকা তুমি একটা ব্যবসা শুরু করবা, ভালো করে বোঝো। এই 1 লাখ টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করবা, বা তুমি একটা গাড়ি কিনবা, বা তুমি একটা ফ্রিজ কিনবা, তোমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্যই বললাম। যে কোনো জায়গায় তুমি টাকাটাকে কি করবা? বিনিয়োগ করবা। এখন যখনই তুমি এই টাকাটা বিনিয়োগ করবা, তো এই বিনিয়োগের করার সময় তোমাকে চিন্তা করতে হবে না যে আমি যে টাকাটা বিনিয়োগ করছি এটা কি অর্থই হবে, মানে এটা কি আমার, এই বিনিয়োগটা কি আমার যথার্থ হচ্ছে, সত্যিই কি বিনিয়োগটা করলে আমি এখান থেকে লাভবান হব? কারণ তুমি চিন্তা করবে, যখনই তুমি ওখানে 1 লাখ টাকা, যে কোনো একটা প্রজেক্টে তুমি যখন 1 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলবা, ভালো করে বোঝো, যখনই তুমি ওই প্রজেক্টে 1 লাখ টাকা বিনিয়োগ করে ফেলবা, সেটা কিন্তু তুমি আর ফেরত পাচ্ছ না। তাহলে বিনিয়োগ করার পরে তখন তোমাকে কি করতে হবে? ওই প্রজেক্ট থেকে টাকা আয় করার চিন্তা করতে হবে। তার মানে তুমি চিন্তা করবা যে আমি যে প্রজেক্টে 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এই প্রজেক্ট থেকে আমি ওই টাকাটা রিটার্ন পাবো কিনা, প্রফিট হবে কিনা, সেই চিন্তা ভাবনা আমাকে আগে থেকে করতে হবে না? তাহলে বিষয়টা কেমন দেখো, মনে করো আমি একটা প্রজেক্ট, আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ 1 লাখ টাকা। এখন এটাকে আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করলাম 1 লাখ টাকা। কোথায় ইনভেস্ট করব? আমি কিন্তু এখনো করি নাই ইনভেস্টটা। আমি 1 লাখ টাকা ইনভেস্ট করব। কোথায় ইনভেস্ট করব? মনে করো আমি একটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা ডেলিভারি বাইক কিনবো। কি কিনবো? ডেলিভারি বাইক। এখন ডেলিভারি বাইক তুমি যখন কিনবা, তাহলে এই কেনার পূর্বে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে না? কেনার আগে তোমাকে চিন্তাভাবনা করতে হবে কিনা যে আমি যে ডেলিভারি বাইকটা আমি কিনবো, তাহলে এই ডেলিভারি বাইক থেকে কি করব আমি? এটা আমার কি করবে? এটা আমার ব্যবসায়ের ডেলিভারি খরচটা কমাবে, তার মানে আমার আয় বাড়াবে।
তাই তো? বিষয়টা মনে করো যে ডেলিভারি বাইকটা তুমি কিনছো, এই ডেলিভারি বাইকটার লাইফ মনে করো এই বাইকটা দিয়ে তুমি 5 বছর সার্ভিস পাবা। কয় বছর সার্ভিস পাবা? আমি কিন্তু বাইক কেনার আগের কথা বলছি, আমি কিনি নাই এখনো। আমি বাইকটা কিনবো 1 লাখ টাকা দিয়ে, কেনার আগে আমি এই এস্টিমেশনগুলো করতেছি যে ওই বাইকের লাইফটা হচ্ছে 5 বছর। হ্যাঁ, আমি লিখে রাখলাম এখানে আমরা একটা বাইক কিনবো, হ্যাঁ, মোটর সাইকেল যেটাকে আমরা বলি, বাইক কিনবো। এখন আমি ইনভেস্ট করে দিলাম, ধরে নাও ইনভেস্ট করলাম বা করব। তো 5 বছরে আমি এই 5 বছরে আমাকে বিভিন্ন আমার কোম্পানির লোকজন যারা আছে তারা আমাকে বলতেছে কি যে আপনি যদি এই 5 লাখ টাকা ইনভেস্ট করেন, 1 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে আগামী 5 বছরে আপনার প্রতি বছর এখান থেকে কি হবে? সেভিং হবে। কিরকম সেভিং হবে? সেভিং হবে হচ্ছে প্রথম 1 থেকে 5 বছর এই প্রতি বছরে আপনার সেভিং হবে হচ্ছে 15,000 টাকা করে। ভালো করে বুঝবো। আমি এস্টিমেট করে দেখলাম যে আমি যদি এই বাইকটা কিনি, আগামী 5 বছরে আমার এই বাইকের কারণে আমার ব্যবসায় প্রতিষ্ঠানের খরচ সেভিং হবে। আচ্ছা, খরচ সেভিং হওয়া মানে কি? আয় বাড়া। খরচ সেভিং হওয়া মানে কিন্তু আমার ইনকাম বাড়া, তাই না? তার মানে আমি বলতে পারি যে এই বাইক থেকে আমার ইনকাম হবে। এই বাইক থেকে আমার প্রতি বছর আগামী 5 বছরে প্রতি বছরে এই বাইক থেকে আমার কত টাকা? 15,000 টাকা করে ইনকাম হবে, আমি ধরে নিলাম। তাহলে 5 বছরে ইনকাম কত? টোটাল কত টাকা ইনকাম হতে পারে? টোটাল ইনকাম কত হতে পারে আমাদের এখান থেকে? 15,000 ইন্টু 5 সমান 75,000 টাকা। আগামী 5 বছরে আমি চিন্তা করে দেখলাম, হিসাব করে দেখলাম যে এই বাইক থেকে আমার কত টাকা ইনকাম হতে পারে? 15,000 টাকা হতে পারে। 75,000 টাকা ইনকাম হতে পারে। এখন তোমরা আমাকে একটু বলো, প্লিজ কমেন্ট করো, আমরা এই বাইকে ইনভেস্ট করব নাকি করব না? এই বাইকে আমরা ইনভেস্ট করব নাকি করব না? একটু রিপ্লাই করবো প্লিজ। হ্যাঁ, লাইভ আপলোড করা থাকবে। শ্রাবন্তী আক্তার, লাইভ আপলোড করা থাকবে, অবশ্যই লাইভ আপলোড করা থাকবে। আমার প্রশ্নটার উত্তর দাও প্লিজ। আমরা কি এই প্রজেক্টে ইনভেস্ট করব নাকি করব না? এই প্রজেক্টে আমরা ইনভেস্ট করব নাকি করব না? সবাই একটু রিপ্লাই করবা প্লিজ। আমার এই প্রজেক্টে ইনভেস্ট হবে 1 লাখ টাকা। ভালো করে বোঝো, এই প্রজেক্টে আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করতেছি। 5 বছরে আমার সর্বসাকুল্যে এখান থেকে আয় হতে পারে 75,000 টাকা। এখানে আমরা ইনভেস্ট করব নাকি করব না? এই প্রজেক্টে আমরা ইনভেস্ট করব নাকি করব না? ভালো করে বুঝে বলবা প্লিজ। যে আমার এই প্রজেক্টের ইনভেস্ট হচ্ছে 1 লাখ। ভালো করে বুঝবো যে আমি প্রজেক্টে 1 লাখ টাকা ইনভেস্ট করতেছি। 5 বছর এই লাইফ মানে এই বাইকটা আমি 5 বছরে বেশি চালাইতে পারবো না। ভালো করে বুঝো, 5 বছরে কিন্তু বেশি আমি চালাইতে পারবো না বাইকটা। হ্যাঁ, তো 5 বছরে প্রতি বছরে যদি 15,000 টাকা করে ইনকাম হয় এই বাইক থেকে, তাহলে 5 বছরে কত টাকা ইনকাম হচ্ছে? 75,000 টাকা। ইনভেস্ট করছিলাম, আমি খরচ করছিলাম কত টাকা এই বাইকে? 1 লক্ষ টাকা। ইনকাম হচ্ছে 75,000 টাকা। তাহলে করব না নাকি করব? সাজ্জাদ হোসেন রাচুল বলছে করব না 100%। তারপরে হ্যাঁ, আর বাকিরা, নূরজাহান স্বপ্না করব না, শ্রাবন্তী আক্তার করব না, উম্মে সাইমা মিম করব না। থ্যাংক ইউ যারা যারা বলছো করব না, কিন্তু 2-1 জন বলছে করব। আচ্ছা, তোমরা করব বলছো কোন চিন্তায়? আমরা ব্যবসা করি কি এরকম লস খাওয়ার জন্য? আমরা যদি রেগুলার ব্যবসা এরকম যদি লসে এরকম লালবাতি চালাতে থাকি, তাহলে আমাদের ব্যবসার অবস্থা কি হবে? ভালো করে তুমি চিন্তা করো তো, যে তোমার কাছে নগদ 1 লাখ টাকা রয়েছে, তুমি সেই টাকা দিয়ে ইনভেস্ট করলে 5 বছরে তুমি সেখান থেকে 75,000 টাকা পাচ্ছ। তাহলে তুমি কোন বিবেচনায় এই প্রজেক্টে টাকা ইনভেস্ট করবা? আমার এখানে দেখা চোখেই আমার এখানে মনে হচ্ছে যে দেখা চোখেই আমার এখানে লস হবে। কত টাকা লস হবে? এখানে আমার দেখা চোখেই আমার লস হচ্ছে 25,000 টাকা। বিষয়টা বুঝেছো? দেখা চোখেই আমরা এখানে 25,000 টাকা আমাদের কিন্তু এখানে লস হয়ে যাচ্ছে কি না?
25,000 টাকা লস হচ্ছে, কিন্তু দেখা চোখে 25,000 টাকা লস। তার মানে আমরা এখন বলতে পারি যে স্যার আপনি এত ইনফরমেশন কই পাইলেন? এটা এস্টিমেশন, ধারণা। প্রতিটা কোম্পানি এরকম কোনো জায়গায় টাকা বিনিয়োগ করার পরে পূর্বে এরকম ডিসিশন নেয়। এখন যদি দেখা যাচ্ছে, আচ্ছা আরেকটা সিনারিও আমি যদি চিন্তা করি যে না 1 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট, 1 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট, আমি আরেকটা সিনারিও চিন্তা করি যে না প্রতি বছর আমার 1 থেকে 5 বছর প্রতি বছর আমার কি হবে, এই প্রজেক্ট থেকে 25,000 টাকা করে ইনকাম হতে পারে, সেভ হতে পারে, 25,000 টাকা ইনকাম হতে পারে। যদি এরকম হয় তাহলে 5 বছরে আমার কত টাকা ইনকাম হবে? টোটাল 25,000 ইন্টু 5, 5 25, 1,25,000 টাকা। তাহলে 5 বছরে আমার এই প্রজেক্ট থেকে 1,25,000 টাকা আমার ইনকাম হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এই প্রজেক্টে আমার প্রফিট থাকতেছে, কত টাকা প্রফিট থাকতেছে? 5 বছর শেষে আমার দেখা যাচ্ছে, আমি হিসাব করে দেখলাম যে 1,25,000 টাকা আমার ইনকাম হচ্ছে। আমার ইনভেস্টমেন্ট ছিল কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট ছিল, তাহলে আমার প্রফিট কত টাকা হচ্ছে? 25,000 টাকা। যদি এরকম হতো তাহলে আমরা কি বলতাম যে হ্যাঁ এখানে আমরা ইনভেস্ট করব, তাই না? এরকম হলে আমরা তাহলে কি বলতে পারতাম যে আমরা এখানে ইনভেস্ট করতে পারি যদি এখানে লাভ হতো, তাই না? বিষয়টা কি সবাই বুঝতে পেরেছো? এতটুকু সবাই, আমার উদাহরণটা সবাই ক্লিয়ার কিনা? যে আমি ডেলিভারি বাইক কিনলাম, কেনার পূর্বে আমি সিদ্ধান্ত গ্রহণ করছি বা একটা এস্টিমেশন করছি, একটা আইডিয়া করছি, ধারণা করছি, মূল্যায়ন করছি যে আমি যদি এই রকম আমার সিচুয়েশনটা এরকম হয় তাহলে অবশ্যই আমি এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করব না। কিন্তু যদি আমার সিচুয়েশনটা এরকম হয় যে না 1 লাখ টাকা বিনিয়োগ করেছি, 5 বছরে আমি ওভারঅল দেখতে পাচ্ছি এখানে 25,000 টাকা এখান থেকে আমার সেভ হচ্ছে, তাহলে এখান থেকে আমার কি করা উচিত? আমি এবার এই প্রজেক্টে বিনিয়োগ করতে পারি। তাহলে এই যে পুরো যে প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটা আমরা কখন করতেছি বলো তো? এটা কি আমরা কেনার পরে 5 বছর শেষে হিসাব করতেছি নাকি কেনার পূর্বে করতেছি এই কাজটা? এই যে এস্টিমেশনটা করলাম কখন? কেনার পূর্বে। তাহলে আমি যদি এইবার আসি ক্যাপিটাল বাজেটিংয়ে, যদি আমি এইবার আসি, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। মূলধন বলতে আমাদের ফিজিক্যাল যে সকল অ্যাসেট আছে, লং টার্ম অ্যাসেট আছে, যেমন এই যে মোটরসাইকেল, ধরে নাও একটা বিল্ডিং, ধরে নাও একটা যন্ত্রপাতি, ধরে নাও একটা ডেলিভারি ট্রাক, ধরে নাও একটা ফ্রিজ, ধরে নাও একটা আসবাবপত্র। যে কোনো জায়গায় যখন আমরা কোনো টাকা বিনিয়োগ করব, এরকম যে আমাদের কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকা দিয়ে আমি একটা নতুন প্রজেক্ট শুরু করব, নতুন একটা মেশিন কিনব, নতুন একটা ব্যবসা রান করব, নতুন একটা দোকান খুলি নাই, খোলার পূর্বে, স্টার্ট করার পূর্বে তোমাকে একটা এস্টিমেশন করতে হবে। কি এস্টিমেশন? যে আমি এখানে 1 লক্ষ টাকা বিনিয়োগ করব বা 5 লক্ষ টাকা আমি এখানে বিনিয়োগ করব। আচ্ছা করলাম, করার পরে ওখান থেকে কি ওই 5 লাখ টাকা কি আমি রিটার্ন পাবো আলটিমেটলি? 5 লাখ টাকা রিটার্ন পেলেই তো আমার হবে না, হবে? তাহলে 5 লাখ টাকা যদি রিটার্ন পাই তাহলে আমার ব্যবসা করে লাভ কি? ব্যবসায়ের মূল টার্গেট কি? প্রফিট। নট অনলি 5 লাখ, 5 লাখের আরও বেশি পাইতে হবে। তার মানে এই যে প্রজেক্টে আমি বিনিয়োগ করতেছি, এখান থেকে কি আমার টাকাটা রিটার্ন আসবে? রিটার্ন এসে আমি এখান থেকে প্রফিট করতে পারবো? যদি মনে হয়, হ্যাঁ এস্টিমেশন করে যদি তোমার মনে হয় যে না এই প্রজেক্ট থেকে আমি প্রফিটেবল হব, আমার ইনভেস্টের থেকে আমার ইনকাম বা রিটার্ন বেশি হবে, তাহলে তুমি ইনভেস্ট করো, আদারওয়াইজ ইনভেস্ট করো না। তাহলে এই ডিসিশনটা নেওয়া আমাদের জন্য কি জরুরি নাকি এটা খুবই ডাল ভাত বলো তো? অবশ্যই এটা খুবই জরুরি একটা বিষয়। কারণ আমি 1 টাকা 2 টাকা না, বড় বড় কোম্পানিগুলো যখন হাজার হাজার 100 কোটি বা 5 কোটি 50 কোটি 20 কোটি 100 কোটি টাকা যখন বিনিয়োগ করে, তখন তাদেরকে এই এস্টিমেশনগুলো, এই চিন্তাভাবনাগুলো করতে হয়। তাহলে এবার যদি বলি ক্যাপিটাল বাজেটিং কাকে বলে, ক্যাপিটাল বাজেটিং কাকে বলে, তাহলে আমি যদি একটু সংজ্ঞা বলি যে আমরা কোনো একটা মূলধনে, দীর্ঘমেয়াদী মূলধনে বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করার পূর্বে সেই বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়াকে বলি হচ্ছে আমরা ক্যাপিটাল বাজেটিং। তাহলে ক্যাপিটাল বাজেটিং হলো একটা টেকনিক, ভালো করে মনে রাখবা। ক্যাপিটাল বাজেটিং হচ্ছে একটি টেকনিক, একটা না কতগুলো কৌশল বা কতগুলো টেকনিকের সমষ্টিকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ওকে, যেই টেকনিকগুলো ব্যবহার করে, যেই কৌশলগুলো ব্যবহার করে আমরা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পূর্বে
সেই বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এটাই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। আবারও বলছি যে ক্যাপিটাল বাজেটিং হলো কতগুলো টেকনিকের সমন্বয় বা সমষ্টি, কতগুলো কৌশল, কতগুলো প্রক্রিয়া, কতগুলো মেথড, যেটার মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী যে কৌশলগুলোর মাধ্যমে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করার পূর্বে, সেটা 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, সেটা মেশিন কেনা হোক, আসবাবপত্র কেনা হোক, নতুন দোকান শুরু করা হোক, যে কোনো ইনভেস্ট করার পূর্বে সেই বিনিয়োগের সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি। অর্থাৎ ইয়েস অর নো, আমার কি বিনিয়োগটা করা উচিত হবে নাকি উচিত হবে না। আশা করি ক্যাপিটাল বাজেটিংয়ের মূল কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি হয়ে থাকে সংজ্ঞাটা একটু খেয়াল করবা সবাই। আর যদি বুঝে থাকো, একটু বুঝে থাকলে এই পর্যন্ত যদি আমার স্পিচটা বুঝে থাকো, কাইন্ডলি একটু সবাই বলো তো বুঝেছি কিনা এই পর্যন্ত। থাকবে, হ্যাঁ, ক্লাসে রেকর্ড থাকবে, সো ডোন্ট ওয়ারি, তুমি ক্লাসটা রিপিট করতে পারবা। ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝেছো, থ্যাংক ইউ। দেখো এখানে আমি ডেফিনেশনটা কি লিখেছি, ক্যাপিটাল বাজেটিং ইজ এ টেকনিক, একটা টেকনিক বাই হুইচ, যার মাধ্যমে উই ক্যান মেক এ ডিসিশন, আমরা ডিসিশন নিতে পারি বিফোর, পূর্বে, দেখো পূর্বে কিন্তু অবশ্যই পূর্বে বিফোর ইনভেস্টিং, বিনিয়োগের পূর্বে, ইন এনি ক্যাপিটাল অফ এ কোম্পানি, যে কোনো ক্যাপিটালে ইনভেস্ট করার পূর্বে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাহলে ক্যাপিটাল বাজেটিং হলো সেরকমই একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে কোনো ইনভেস্ট করার পূর্বে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তাই তো? আচ্ছা, এখন আমরা খেয়াল করি তাহলে আমি এখানে দুইটা পার্ট নিয়ে কিন্তু কাজ করলাম, আর একটু খেয়াল করবো আমরা ভালো করে, যে তাহলে আমাদের এখানে দুইটা পার্ট আসলো। সেটা হচ্ছে আমি কত টাকা, একটু বোঝার চেষ্টা করব, আমি কত টাকা ইনভেস্ট করছি। আমি যদি মোটরসাইকেল বা সেই বাইকের কথাটাই বলি, তাহলে আমি দুইটা পার্ট পাচ্ছি এখানে। আমার ইনভেস্ট কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা আমার ইনভেস্ট। একটা পার্ট হচ্ছে এটা, যে আমি সেখানে কত টাকা ইনভেস্ট করছি, তাই না? এটা হচ্ছে আমার প্রথম পার্ট। সবাই তো এটা বুঝছো যে আমরা কত টাকা সেখানে বিনিয়োগ করবো, এটা হচ্ছে আমার প্রথম পার্ট, যে আমার বিনিয়োগ কত টাকা হবে, যে সেখানে আমার কত টাকা মানে চলে যাবে, এটা হচ্ছে আমার প্রথম পার্ট। ওকে, আর দ্বিতীয় পার্টটা কি? দ্বিতীয় পার্টটা হচ্ছে এখান থেকে রিটার্ন। এটা হচ্ছে প্রথম পার্ট, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তাহলে প্রথম পার্ট কি? প্রথম পার্ট হচ্ছে এই প্রজেক্টে আমরা কত টাকা বিনিয়োগ করছি, এটা হচ্ছে আমরা এই প্রজেক্টে আমরা কত টাকা বিনিয়োগ করছি, সেটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে সেখান থেকে আমরা কত টাকা রিটার্ন পাবো। ভালো করে বোঝো যে আমি কত টাকা দিয়ে বাইক কিনছি, আর এই বাইকের মাধ্যমে আমরা কত টাকা ইনকাম করতে পারছি। এই দুইটাই কিন্তু মূল বিষয়। আমি কিন্তু এত সময় ধরে এই দুইটা বিষয় নিয়ে তোমাদেরকে জরুরিভাবে দুইটা বিষয় বোঝাইছি, যে কত টাকা আমি বিনিয়োগ করছি আর কত টাকা সেখান থেকে আমি রিটার্ন পাচ্ছি, তাই তো? এখন তার মানে আমরা দুইটা পার্টে, তাহলে মনে রাখবা ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ করার জন্য আমাদের দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কত টাকা আমি বিনিয়োগ করছি এই প্রজেক্টে, আর সেখান থেকে আমার কত টাকা আয় হতে পারে। এই দুইটা বিষয় কিন্তু খুবই খুবই ম্যান্ডেটরি। এই দুইটা বিষয় ছাড়া কিন্তু আমি ম্যাথ করতে পারবো না। আমি তোমাদের প্রথমেই বলেছি না, ক্যাপিটাল বাজেটিং একটা টেকনিক। তার মানে কি? এই টেকনিকগুলো বিভিন্ন রকম টেকনিক আছে। যেমন আমি কয়েকটা নাম যদি বলি, যদিও তোমাদের আমি এটা আলোচনা করি নাই এখনো। পে ব্যাক পিরিয়ড একটা টেকনিক আছে, এনপিভি একটা টেকনিক আছে, এআরআর একটা টেকনিক আছে, আরওআই টেকনিক আছে, আইআরআর টেকনিক আছে, অনেক ধরনের টেকনিক আছে। এখন এই টেকনিকগুলো ব্যবহার করার জন্য দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কত টাকা আমি এখানে বিনিয়োগ করছি আর কত টাকা এখান থেকে আমি রিটার্ন পাচ্ছি। আশা করি বোঝাইতে পেরেছি। এখন তাহলে আচ্ছা, আমরা আগে কোনটা নিয়ে আইডিয়া কাজ করব? কোনটা আমাদের আগে হবে? ইনভেস্ট আগে হবে নাকি রিটার্ন আগে হবে? রিপ্লাই প্লিজ। কোনটা আগে হবে? ইনভেস্ট আগে নাকি রিটার্ন আগে? ইনভেস্ট আগে হবে নাকি রিটার্ন আগে হবে? কোনটা আমাদের আগে করতে হবে? দেখি, রিপ্লাই করো প্লিজ। ইনভেস্ট দিনা আহমেদ, সবাই বলছে ইনভেস্ট। থ্যাংক ইউ। ইনভেস্ট, অবশ্যই ইনভেস্ট আগে করতে হবে, না হলে ইনভেস্ট না করলে আমি সেখান থেকে আয় করবো কিভাবে, তাই না? আমি টাকা পয়সা নাই আমার কাছে, আমার কাছে টাকা নাই,
আমি স্বপ্ন দেখছি আমি বাইক কিনবো, বাইক কিনে সেটা আমি ভাড়া দিব, ভাড়া দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে আমি আরেকটা বাইক কিনবো, সেটা দিয়ে আমি আরেকটা বাইক কিনবো, সেখান থেকে একটা প্রাইভেট কার কিনবো, সেখান থেকে ইনকাম হবে, তারপরে ট্রাক কিনবো, তারপরে একটা কোম্পানি দিব। হ্যাঁ, কিন্তু আমার কাছে টাকা নাই, আমি ইনভেস্টই করলাম না। সো আমাদের সর্বপ্রথম কি করতে হবে? উই হ্যাভ টু ডিসাইড অ্যাবাউট আওয়ার ইনভেস্টমেন্ট অ্যাট ফার্স্ট। ডিসিশন নিতে হবে প্রথম কিসের? প্রথম ডিসিশন হবে হচ্ছে আমাদের ইনভেস্টের উপরে। তাহলে এইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে আমরা ইনভেস্টমেন্ট আগে হবে। থ্যাংক ইউ আনিকা দাস গুপ্তা, শাহিদুল ইসলাম মারুফ, সবাইকে থ্যাংক ইউ, কমেন্ট করেছো তোমরা, থ্যাংক ইউ। এখন ভালো করে বোঝো, যেহেতু আমরা একটা বাইকে ইনভেস্ট করছি, আচ্ছা এই বাইকে যদি আমরা ইনভেস্ট করি, চিন্তা করে দেখো তো, তুমি বাইক 1 লাখ টাকা দিয়ে মনে করো দোকান থেকে কিনলে, একটা বাইক তুমি কিনলে দোকান থেকে 1 লাখ টাকা দিয়ে, দোকানে ক্লিয়ার, কিনেই তুমি রাস্তায় এনে শুরু করতে পারবা চালানো? বা তোমার কোম্পানিতে এনেই কি তুমি চালানো শুরু করতে পারবা? সম্ভব না, সম্ভব না এক কথায়। তাহলে কি করতে হবে? কি করতে হবে তাহলে? প্রথমত আমাকে গাড়ি কিনেই আমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, গাড়ির খরচ আছে। ওকে, আচ্ছা গেল প্রথম খরচ, রেজিস্ট্রেশনে গেল। তাহলে 1 লাখ টাকা কিন্তু তোমার বাইকের দাম গেল, এটা কিন্তু মনে রাখতে হবে। 15,000 টাকা মনে করো তোমার রেজিস্ট্রেশন যাবে। ওকে, এরপরে কিছু সেট আপ, মনে করো তোমার মেকানিকের কাছে আরও 2,000 টাকা গেল, সেট আপ টেটআপের ব্যাপার আছে অনেক, গেল আরও 2,000। তাহলে 15,000 আর 2,000 17, এক্সট্রা খরচের কথা বলছি। এখন আছি আসল বিষয়, বাইকের ফুয়েলের বর্তমান যে অবস্থা, তো ধরে নাও কি একটা অবস্থা তো জানো তোমরা, ফুয়েলে ঢাকা শহরে অকটেনের যে অবস্থা, আর কয়দিন পরে দেখবা কেরোসিন দিয়ে গাড়ি চালাইতে হবে, যে অবস্থা হয়েছে এখন। যাই হোক, মানে মারাত্মক অবস্থা খারাপ। আমি নিজে বাইক চালাই, তো আমি সেদিন 3.5 ঘন্টা মনে হয়, তো 3 ঘন্টা 35 না 30 মিনিট লাইন সিরিয়াল ধরে আমি তেল পেয়েছি 500 টাকা। ঠিক আছে, সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, 11টা 30 পর্যন্ত, 11:30 পর্যন্ত 3.5 ঘন্টা সিরিয়াল ধরে আমি তেল পেয়েছি 500 টাকা। সেই তেলে আমি এখন চলতেছি, আমার তেল কালকে শেষ হয়ে যাবে। সো আমি জানি না তারপরে কী হবে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের বাইকের তেলের কথা কিন্তু চিন্তা করতে হবে, বিশেষ করে এখন কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে। তাহলে মনে করো তোমার আরও 1,000 টাকার বাইকের তেল লাগবে, তাহলে আমার 1 লাখ টাকা কিন্তু ছিল আমার প্রাইমারি ইনভেস্টমেন্ট। দ্যাট মিনস এটা পারচেস প্রাইস, বাইকের মূল দাম, এটার সাথে আরও কিছু খরচ আমার যোগ হবে। যেমন 15,000 টাকা হচ্ছে আমার কি গাড়ির কাগজপত্র, যেটাকে আমরা রেজিস্ট্রেশন বলি। 2,000 টাকা মনে করো মেকারের খরচ গেল, তারপরে 1,000 টাকার ফুয়েল। তাহলে এই টাকা এখন, তাহলে তুমি বলো তোমার ইনভেস্টমেন্ট কি এখন তুমি বলতে পারবা তোমার ইনভেস্টমেন্ট হবে কি 1 লাখ টাকা এখন? না, এখন আমার ইনভেস্টমেন্ট হবে হচ্ছে 1,18,000 টাকা। আমার ইনভেস্টমেন্ট কত হবে এখন বলো তো? এখন আমার ইনভেস্টমেন্ট হবে হচ্ছে 1,15,000 আর 2,000 17,000 আর 1,018। তাহলে আমার ইনভেস্টমেন্ট টোটাল, অ্যাকচুয়ালি আমার নিট ইনভেস্টমেন্ট কত টাকা দাঁড়ালো? 1,18,000 টাকা। 1,18,000 টাকা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এমন স্বপ্ন আমরা দেখি, কে দেখো? আরবি হক হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন অবশ্যই দেখবা, স্বপ্ন দেখা ভালো। তো যাই হোক, আমরা এখন ক্যাপিটাল বাজেটিংয়ের স্বপ্ন দেখি, বাইকের স্বপ্ন দেখি। ওকে, সো তাহলে আমার ইনভেস্টমেন্ট, অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট আমার কত দাঁড়ালো? 1,18,000। কেন? কারণ বাইকটা তো তুমি কিনে এনে শো অফ করবা না যে তুমি রেখে দিলে সেখান থেকে ইনকাম হবে। বাইকটাকে তোমার চালানোর উপযোগী করতে হবে, তাই না? তার মানে সেখানে তোমাকে আরও ইনভেস্ট বাড়াতে হবে, খরচ করতে হবে, কিছু ফার্দার কস্ট করতে হবে। এই যে ফাইনাল অ্যামাউন্ট পাইলাম, এইটাকে আমরা ক্যাপিটাল বাজেটিংয়ের ভাষায় বলি হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো। কি বলি? নিট ক্যাশ আউটফ্লো। এটাকে আমরা কি বলি? নিট ক্যাশ আউটফ্লো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নিট ক্যাশ আউটফ্লো, বা সংক্ষেপে এটাকে আমরা বলি এনসিও। মুখস্থ করে ফেলো, নিট ক্যাশ আউটফ্লো বা এনসিও। ক্যাশ আউটফ্লো কেন? ক্যাশ আউটফ্লো কেন? স্যার আমার ইনকোর্সে ক্যাপিটাল বাজেটিংয়ে আছে, কিন্তু এমনভাবে ম্যাথ শেষ করায়েন যেন এক্সাম দিতে পারে। অবশ্যই ক্লাসগুলো তুমি করো রেগুলার, মরিয়াম ইসলাম। অবশ্যই তুমি ম্যাথ, আমরা যে ম্যাথ করাবো এখান থেকে দেখবা তুমি পরীক্ষাটা ম্যাথ পেয়ে যাবা, মরিয়াম ইসলাম, অবশ্যই ইনশাআল্লাহ। ওকে, তো যেটা বলছিলাম যে তাহলে এনসিও কোনটা? এনসিও হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো। তার মানে ইনভেস্ট তো আমার প্রাইমারি ইনভেস্ট ছিল 1 লাখ টাকা, তাই না?
এটা হচ্ছে আমার প্রাইমারি ইনভেস্ট, মানে আমার বাইকের মূল্য, বাট সেটাকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য আমার যত খরচ হলো সেটাকে আমরা ফাইনালি যে অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা বলবো এনসিও বা নিট ক্যাশ আউটফ্লো। নিট ক্যাশ আউটফ্লো মানে কি? নিট মানে এই যে 1,00,000-এর পরে আরও কিছু খরচ, এই সবগুলো মিলাই হচ্ছে নিট। ক্যাশ আউটফ্লো মানে কি? এটা নগদ টাকা, ক্যাশ। আউটফ্লো মানে আমাদের নগদ টাকা দুইটা কাজ হয় ব্যবসায় প্রতিষ্ঠানে, নগদ টাকা আউটফ্লো হয়, নগদ টাকার ইনফ্লো হয়। আউটফ্লো বলতে আমরা কি বুঝি? নগদ টাকা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে চলে গেলে সেটাকে আমরা বলি আউটফ্লো, আর টাকা আসলে সেটাকে আমরা বলি ইনফ্লো। সো এটা কি আমরা নগদ টাকা যাচ্ছে না আসছে ইনভেস্ট করলে? বাইক কিনলে কি টাকা আসে? না, আসে না। ইনফ্লো করলে টাকা আসে, তাহলে নগদ টাকা চলে যায়, আউটফ্লো। তার জন্য নিট ক্যাশ আউটফ্লো। তার মানে ক্যাপিটাল বাজেটিংয়ের তুমি যতগুলো ফর্মুলা করো, যতগুলো টেকনিক অ্যাপ্লাই করো, যে একটু আগে বলেছিলাম না, পে ব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর, যে কোনো টেকনিক অ্যাপ্লাইয়ের জন্য তোমার এই এনসিওটা ম্যান্ডেটরি। ক্লিয়ার? অবশ্যই ম্যান্ডেটরি। তাহলে আমাদের এই যে ইনভেস্টমেন্টে, তার মানে আমরা যখনই কোনো ইনভেস্ট করতে যাব তখন আমাদেরকে কিছু বিষয় বিবেচনা রাখতে হবে, যে হ্যাঁ আমি কিনতেছি 1,00,000 টাকা দিয়ে, কিন্তু আমার আরও কিছু খরচ এটার সাথে অ্যাড হতে পারে। সেই খরচগুলো কী কী হতে পারে সেটা আমাদেরকে একটা স্টেটমেন্ট আকারে প্রথমে তৈরি করতে হবে। তার মানে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট বা এনসিও কত টাকা হবে। তার মানে যে কোনো ম্যাথ করার আগে, ক্যাপিটাল বাজেটিংয়ে যে কোনো ম্যাথ করার আগে আমাদেরকে আগে এই এনসিওটা বের করে নিতে হবে, অবশ্যই বের করে নিতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা ইনভেস্টমেন্টের টোটাল একটা প্রক্রিয়া আছে, এটা তো আমি উদাহরণ দিয়ে বোঝালাম, তাহলে আমরা সেটা একটু দেখে পেলে আমরা কিভাবে করতে পারি এটা। এই যে দেখো কি লিখছি, ভালো করে বুঝবো এটা। ক্যালকুলেশন টেবিল ফর ডেপ্রিসিয়েবল ভ্যালু অ্যান্ড এনসিও। দেখো, সো প্রথমে হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালুটা আমি পরে কথা বলছি। এনসিও দেখো, ওই যে নিট ক্যাশ আউটফ্লো যেটা আমি বলছিলাম। সো দেখো প্রথমে আমরা কি লিখছি, একদম ফার্স্ট হচ্ছে আমাদের দেখো পারচেস প্রাইস। তার মানে ওই যে আমি বললাম না বাইক কিনবে 1,00,000 টাকা দিয়ে, পারচেস প্রাইস মানে হচ্ছে যেটা তুমি একদম দোকানদারকে দিবা, সহজ কথায় পারচেস প্রাইস বা ইনিশিয়াল, এটাকে ইনিশিয়াল কস্ট বলা হয়। ইনিশিয়াল কস্ট মানে প্রাথমিক খরচ, যেটা তোমার মেইন, যেটা তোমার টাকাটা লাগছে, এটাকে আমরা বলি ইনিশিয়াল কস্ট, পারচেস প্রাইস বা ইনিশিয়াল ক্যাশ আউটলে, প্রাথমিকভাবে যে টাকাটা আমার চলে যাচ্ছে। আমি ওখানে 1,00,000 টাকা দিয়ে বুঝাইছিলাম না ম্যাথটা, এখানে 30,000 টাকা দিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, 30,000 টাকা মনে করো এটা হচ্ছে আমার বাইকের মূল্য 30,000 টাকা। এটার সাথে আমার কিছু খরচ যোগ হবে, কি নাম কি? এটার নাম হচ্ছে ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট মানে প্রত্যক্ষ খরচ। তার মানে এই যে বিনিয়োগটা আমি করছি বা যে গাড়িটা কিনতেছি, যে বাইকটা কিনতেছি, এই বাইকটাকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য যে খরচগুলো হবে, এই বাইকটাকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য যে যে খরচগুলো হবে, এই সকল খরচগুলো এই 30,000 টাকার সাথে যোগ হবে। কি কি খরচ থাকতে পারে এরকম তোমার প্রশ্নে? কি কি খরচ থাকতে পারে দেখো, প্রথমে আছে ফ্রি টিন। ফ্রি টিন 1 নাম্বার। ফ্রি টিন মানে ক্রয় পরিবহন, যে তুমি বাইক কিনে তো তুমি মনে করো চালাই নিয়ে আসতে পারবে না, কারণ তেল নাই, তোমাকে গাড়িতে করে আনতে হবে, সাপোজ প্রায় পিক আপে করে, তাহলে পিক আপে একটা ভাড়া আছে, গেল, তাহলে এটা হচ্ছে ফ্রি টিন। ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, ওই যে কাগজপত্র করার মধ্যে ইন্স্যুরেন্স ধরে নাও, তবে এই ইন্স্যুরেন্সটা ওই ইন্স্যুরেন্স না, আসলে সাধারণত ইন্স্যুরেন্স বলা হয় এইখানে যে ইন্স্যুরেন্সের কথা বলা হয়েছে, এই ইন্স্যুরেন্সটা হচ্ছে তুমি এই যে গাড়িটা কিনলে দোকান থেকে, আনার পথে, মানে কিনে আনা থেকে মনে করো তুমি তোমার অফিস পর্যন্ত তুমি আনবা পিক আপে করে, এই পিক আপটা যদি মাঝখানে অ্যাক্সিডেন্ট করে তাহলে সেটার একটা ইন্স্যুরেন্স হয়। তো ওই যে আনার পথে যে ইন্স্যুরেন্স, এটা এখানে বোঝানো হয়েছে, এটাকে আমরা ডিরেক্ট কস্ট বলছি আর কি। যাই হোক, তো ইন্স্যুরেন্স গেল। তারপরে হচ্ছে ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটি কোনটা? খুবই সহজ, দেশের বাইরে থেকে যদি তুমি মোটরসাইকেলটা কেনো তাহলে সরকারকে ট্যাক্স দিতে হবে, ওটাকে আমরা বলি ইম্পোর্ট ডিউটি। রেলওয়ে ফেয়ার, যদি তুমি ট্রেনে করে আনো তাহলে ট্রেন ভাড়া দিতে হবে। ডক চার্জ, জাহাজে করে আনলে জাহাজের বন্দর ভাড়া দিতে হবে, এটা হচ্ছে ডক চার্জ। ইনস্টলেশন চার্জ, অনেক টুকটাক কাজ থাকে না, যেটা মিস্ত্রি খরচ আমরা বলতে পারি, এটাকে আমরা ধরতে পারি ইনস্টলেশন কস্ট। আর হচ্ছে ক্লিনিং চার্জ, মনে করো এটা হচ্ছে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন খরচ। তাহলে এই হচ্ছে মোট 7টা ডিরেক্ট কস্ট আমরা পাইলাম। এইগুলাই থাকে, এর বাইরে সাধারণত আমরা দেখতে পাই না। ওকে, তাহলে এই
পারচেস প্রাইসের সাথে এই খরচগুলোকে আমার কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে যোগ করলাম, তাহলে মনে করো যেটা 30,000 টাকা, আর এইগুলা মিলায় মনে করো 10,000 টাকা। সব থাকতেও পারে নাও পারে, যেটা যেটা থাকবে ওটা যোগ করবো, যেটা যেটা থাকবে না যোগ করবো না। সব মিলায় মনে করো 10,000 টাকা। তাহলে 30 আর 10 40,000 টাকা। এই 40,000 টাকার নাম কি? এই 40,000 টাকার নাম বলা হয় হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু বা বেস অফ ডেপ্রিসিয়েশন। এই 40,000 টাকার নাম কি? ডেপ্রিসিয়েবল ভ্যালু বা বেস অফ ডেপ্রিসিয়েশন। তার মানে আমাকে যদি কখনো এই মেশিনের উপরে ডেপ্রিসিয়েশন কাটতে হয়, অবচয় কাটতে হয়, আমরা জানি অবচয় কি, আমি আরও বলবো ডিটেইলস পরের ক্লাসে অবচয় কি। সো অবচয় যদি আমরা কখনো কাটি, এবং কাটা লাগবে, আমাদের প্রতিটা ম্যাথেই অবচয় লাগবে। সো এই অবচয় যদি কখনো কাটা লাগে, তাহলে আমরা কোন অ্যামাউন্টের উপরে কাটবো অবচয়? 30,000-এর উপরে না 40,000-এর উপরে? অবশ্যই 40,000 টাকার উপরে আমাদের অবচয়টা কাটতে হবে। বুঝতে পেরেছো সবাই? এই 40,000 টাকা হচ্ছে আমাদের সেই অবচয় যোগ্য মূল্য বলা হয় এটাকে। বেস অফ ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েবল ভ্যালু, অবচয় যোগ্য বলা হয়, মূল্য বলা হয় এটাকে। যোগ, এটার সাথে আমরা যোগ করব কি? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালকে বাংলা হচ্ছে কার্যকরী মূলধন। কি? ওয়ার্কিং ক্যাপিটালের বাংলা কি? কার্যকরী মূলধন। এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল অনেক সিগনিফিক্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেননা জানো, এই ওয়ার্কিং ক্যাপিটাল, এখানে তোমরা দেখছো ওয়ার্কিং ক্যাপিটাল একটা চ্যাপ্টার আছে 3rd ইয়ারে। এরপরে 4th ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল একটা বই আছে। তোমরা যদি না জানো, 4th ইয়ারে যারা আছে তারা নিশ্চয়ই জানো, ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু একটা বই আছে। সো ওয়ার্কিং ক্যাপিটাল অনেক বড় জিনিস। সো এটা নিয়ে আমি অত ডিটেইলসে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন। অর্থাৎ একটা ব্যবসায়ে ডে টু ডে যে ক্যাপিটালটা লাগে, প্রত্যাহিকভাবে যে ক্যাপিটাল লাগে, এটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। তো তোমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কোনো প্রশ্ন নেই, ঝামেলা নেই। তোমার প্রশ্নে ডিরেক্টলি বলা থাকবে ওয়ার্কিং ক্যাপিটাল, ডিরেক্টলি ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকবে। সো ওইটা নিয়ে তোমার টেনশন করার কিছুই নাই যে ওয়ার্কিং ক্যাপিটাল কই পাবো, কেমনে কি করবো না করবো। ওয়ার্কিং ক্যাপিটাল তোমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে মনে করো ওয়ার্কিং ক্যাপিটাল প্রশ্নে দেওয়া আছে 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা মনে করো তোমার প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে। তাহলে 40,000 আর 8,000 কত টাকা হলো? এই 48,000 টাকাকে আমরা বলবো হচ্ছে এনসিও বা নিট ক্যাশ আউটফ্লো। নিট ক্যাশ আউটফ্লো তাহলে কত টাকা? 48,000 টাকা হচ্ছে আমার নিট ক্যাশ আউটফ্লো। সবাই এই স্টেটমেন্টটা বুঝেছো আশা করি? স্টেটমেন্টটা সবাই বুঝেছো? স্টেটমেন্টটা, তাহলে এই স্টেটমেন্টটা আমাদের করে নিতে হবে। এখন এখানে প্রশ্ন আছে কিছু, দেখো আমি প্রশ্নগুলো ক্লিয়ার করি। সেটা হচ্ছে, ধরে নাও আচ্ছা, ধরে নাও আমার প্রশ্নে শুধু এই পারচেস প্রাইসটা আছে, আর কোনো খরচ নাই, এটা নাই, এটাও নাই, এটাও নাই। তাহলে আমার এনসিও কত টাকা হবে? এটাই হবে আমার এনসিও, এটাই হবে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু, এটাই সব কিছু। কিন্তু মনে থাকবে, মনে করো এই খরচগুলো নাই, থাকতেও পারে। আমার প্রশ্নে সব প্রশ্নে যে থাকবে এরকম তো না, লাগতেও পারে, এই খরচগুলো নাও লাগতে পারে। সো এই খরচগুলো যদি না থাকে কোনোটা, মানে এই আইটেমগুলো যদি না থাকে, তাহলে এনসিও কোন টাকাটা হবে? ওই যেটা পারচেস প্রাইস থাকবে, পারচেস প্রাইস তো অবশ্যই থাকবে, কারণ ইনভেস্টের অ্যামাউন্ট অবশ্যই থাকবে, ওইটাই হবে আমার এনসিও, ওইটাই হবে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে যদি আমি বলি, ধরে নাও যে ধরে নাও যে 30,000 টাকা আছে এবং 30,000 আছে এবং এই 10,000 টাকা আছে, 10,000 টাকা আছে, কিন্তু এই ওয়ার্কিং ক্যাপিটাল নাই। ধরে নাও প্রশ্নে ওয়ার্কিং ক্যাপিটাল নাই, তখন কি হবে? তখন এই 40,000 টাকাই হবে হচ্ছে আমার, এটাই হবে এনসিও, এটাই হবে হচ্ছে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালু। আর পারচেস প্রাইস তো এটা, পারচেস প্রাইস কিন্তু এটা কিন্তু পারচেস প্রাইস, মানে ইনিশিয়াল কস্ট এটা হবে। বাট এনসিও হবে 40,000, ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে 40,000 টাকা। লাস্ট কোশ্চেন যেটা হতে পারে সেটা কি? সেটা হচ্ছে, ধরে নাও তোমার প্রশ্নে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমার প্রশ্নে এই খরচগুলো নাই, এই খরচগুলো নাই, কিন্তু ডেপ্রিসিয়েবল ভ্যালু আছে, সরি ওয়ার্কিং ক্যাপিটাল আছে। আবারও বলছি, মনে করো তোমার প্রশ্নে এই খরচগুলো নাই, তার মানে এটা নাই, এটা নাই, হ্যাঁ, কিন্তু এই 8,000 টাকা আছে, মানে ওয়ার্কিং ক্যাপিটাল আছে। তখন কি হবে একটু বলো তো? তখন কত হবে? একটু রিপ্লাই করো দেখি,
টাকা হবে। থ্যাংক ইউ সবাইকে। দেখো ডেপ্রিসিয়েবল ভ্যালু কিন্তু তোমার ৩৮,০০০ টাকা। ভালো করে আমি বোঝাই বলি, ৩০,০০০ টাকা হচ্ছে আমার এনসিও, ৩০,০০০ টাকা হচ্ছে আমার এনসিও। এই যে ৩০,০০০ টাকা আমার সরি পারচেস প্রাইস মানে ইনভেস্টমেন্ট, ওকে। আর যেহেতু এই খরচগুলো নাই, তাহলে এই খরচগুলো বাদ, তাহলে এই খরচগুলো যোগ করেই তো আমার কি হয়, ডেপ্রিসিয়েবল ভ্যালু হয়। তাহলে ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে ৩০,০০০ টাকা, তার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হবে ৮,০০০ টাকা, যোগ হয়ে এনসিও হবে হচ্ছে ৩৮,০০০ টাকা। সবসময় মনে রাখবা, খেয়াল করে দেখো ডেপ্রিসিয়েবল ভ্যালুটা কোথায় লিখছি আমি, ডেপ্রিসিয়েবল ভ্যালুটা আমি কোথায় লিখছি, ডেপ্রিসিয়েবল ভ্যালু কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের আগে, তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল ডেপ্রিসিয়েবল ভ্যালুর মধ্যে কিন্তু ইনক্লুডেড না, মানে ডেপ্রিসিয়েবল ভ্যালুর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল যাবে না। তার মানে এখানে ৩০,০০০ টাকা হবে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার আগে, মানে ডেপ্রিসিয়েবল ভ্যালু, আর ৮,০০০ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে ৩৮,০০০ টাকা হবে এনসিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা একটা ম্যাথ দেখে আসি তাহলে এই রিলেটেড, হ্যাঁ ম্যাথটা দেখি, ম্যাথটা কি বলছে তাহলে দেখো, সবাই একটু পড়ি ম্যাথটা, হ্যাঁ সবাই ম্যাথটা একটু পড়ি। আচ্ছা, বলছে একেএস কোম্পানি ইজ থিঙ্কিং, একেএস কোম্পানি থিঙ্কিং করছে মানে চিন্তা ভাবনা করছে টু পারচেস এ নিউ ইকুইপমেন্ট, নতুন একটা ইকুইপমেন্ট কিনবে। দেখো ইকুইপমেন্ট কিনবে, থিঙ্কিং ইজ থিঙ্কিং, চিন্তা ভাবনা করতেছে, তার মানে এখনো কেনে নাই, থিঙ্কিং করতেছে টু পারচেস এ নিউ ইকুইপমেন্ট, নতুন একটা ইকুইপমেন্ট তারা কিনবে। রিলেভেন্ট কস্ট ডাটা অফ দ্য মেশিন আর, রিলেভেন্ট কস্ট অর্থাৎ এই মেশিনের কিছু প্রাসঙ্গিক খরচ দেওয়া আছে, ৩,০০,০০০ টাকা হচ্ছে এটার পারচেস প্রাইস। ভালো করে দেখো ৩,০০,০০০ টাকা কি পারচেস প্রাইস, ফ্রিট অ্যান্ড ইন্স্যুরেন্স একসাথে দেওয়া ৫০,০০০ টাকা, তার মানে এটা একটা ডিরেক্ট কস্ট, ওকে। ডক চার্জ ১৫,০০০ টাকা, জাহাজের ডক চার্জ ১৫,০০০ টাকা, আরেকটা ডিরেক্ট কস্ট। ইম্পোর্ট ডিউটি ৬৫,০০০ টাকা, ৬৫,০০০ টাকা ইম্পোর্ট ডিউটি। রেলওয়ে ফেয়ার ২০,০০০ টাকা, রেলওয়ে ফেয়ার হচ্ছে ২০,০০০ টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে ২৫,০০০ টাকা। তাহলে কি করতে বলছে, এক নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ওয়ান হোয়াট অ্যামাউন্ট ডেপ্রিসিয়েশন উইল বি চার্জড, কোন অ্যামাউন্টের উপরে ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে। আর বি নাম্বার ২ নম্বরে বলছে নিট ক্যাশ আউটফ্লো মানে এনসিও বের করতে বলছে, তাই না। আচ্ছা, এক নাম্বার রিকোয়ারমেন্টের প্রশ্নের অর্থটা কি, ওয়ান হোয়াট অ্যামাউন্ট কত টাকার উপরে ডেপ্রিসিয়েশন উইল বি চার্জড, ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে কত টাকার উপরে। আচ্ছা, একটু আগে আমরা যে স্টেটমেন্টটা দেখলাম, দেখো তো ডেপ্রিসিয়েশন কোন অ্যামাউন্টের উপরে চার্জ করা হয়, আমি বলেছিলাম ডেপ্রিসিয়েশন কোন অ্যামাউন্টের উপরে চার্জ করা হয়, এই যে বলছিলাম না ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে হচ্ছে এই অ্যামাউন্টের উপরে, না ৪০,০০০ টাকা এটার উপরে। তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপরে, তাই না। তার মানে এই অ্যামাউন্টের উপরেই ডেপ্রিসিয়েবল ভ্যালু চার্জ করা হয়। তার মানে আমার এখানে এক নাম্বার রিকোয়ারমেন্টে কি জানতে চাইছে, এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাকে জানতে চেয়েছে হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, তার মানে এটা হচ্ছে আমাদেরকে ডেপ্রিসিয়েবল ভ্যালু এক নাম্বারে, আর ২ নাম্বার তো এনসিও। তাহলে ম্যাথটা আমরা পারবো নিজেরা চেষ্টা করে। আমি একটু বলে দিই, থিংস মানে হিন্টস দিই, পারচেস প্রাইস ৩,০০,০০০ টাকা দিলাম, লিখবা এই স্টেটমেন্টে, এই যে এই স্টেটমেন্টে পারচেস প্রাইসের জায়গায় ৩,০০,০০০ লিখবা, তার সাথে এই ডিরেক্ট কস্টগুলো যোগ করব। ডিরেক্ট কস্ট কি কি আছে এখানে, ডিরেক্ট কস্ট আছে হচ্ছে দেখো কোনটা কোনটা, এই যে ফ্রি টিন ৫০,০০০ টাকা যোগ করব, ডক চার্জ ১৫,০০০ যোগ করব, ইম্পোর্ট ডিউটি ৬৫,০০০ যোগ করব, আর রেলওয়ে ফেয়ার ২০,০০০ যোগ করব। যোগ করে আমরা পাবো কি, যোগ করে আমরা পাবো হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, মানে এক নম্বরের অ্যান্সার পাবো, ঠিক আছে। আর নিট ক্যাশ আউটফ্লো কিভাবে পাবো, ওই ডেপ্রিসিয়েবল ভ্যালুর সাথে ২৫,০০০ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে এনসিও পেয়ে যাবো। ম্যাথটা আমরা পারবো কিনা একটু রিপ্লাই করো তো প্লিজ, প্লিজ একটু রিপ্লাই করো, ম্যাথটা পারবো আমরা।
4,50,000 টাকা ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে, তাই আমি জানি না, হতে পারে। সবাই পারবা ইনশাল্লাহ, তাই তো? যারা যারা নতুন জয়েন করছো আজকের ক্লাসে তারা বলো পারবা, যে দাদা এই চ্যাপ্টার আগে করো নাই কখনো? জি 100%। থ্যাংক ইউ সাজ্জাদ, থ্যাংক ইউ মিঠু মিয়া, নূরজাহান স্বপ্না পারবো, সায়েদ মাহমুদ তামিম পারবো, কেউ বলেনি পারবো না। থ্যাংক ইউ সবাইকে, তার মানে ক্লাস তোমরা বুঝেছো, তাই তো? তাহলে আমরা এবার নেক্সট পার্টে যাই নাকি, যেতে পারি? ওকে, আমরা আজকে ম্যাথ, এটা কিন্তু ম্যাথ মানে এটা বেসিক টাইপ, একদম বেসিক, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ম্যাথের মধ্যে পড়ে না, এটা একদম বেসিক। তবে হ্যাঁ, এটা না হলে তুমি আবার ম্যাথ করতে পারবে না সামনের দিকে। হ্যাঁ আচ্ছা, তো আমি এইখানে আসি এবার। তাহলে আমরা এই যে ইনভেস্টমেন্টের কাজটা কমপ্লিট করে আসলাম না, ইনভেস্টমেন্ট কত টাকা করব টোটাল সব মিলায়, এনসিওর কাজ শেষ। তার মানে এনসিও বের করা হয়ে গেছে, তো আমার ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমাকে কি নিয়ে চিন্তা করতে হবে? এবার আমাকে কি নিয়ে চিন্তা করতে হবে? এবার আমাকে চিন্তা করতে হবে হচ্ছে রিটার্ন নিয়ে, মানে ইনকাম নিয়ে, যে এই যে প্রজেক্টে আমি 1,00,000 টাকা বা 3,00,000 টাকা বা যে টাকাটা বিনিয়োগ করলাম, এই বিনিয়োগকৃত টাকা এখন আমার কিভাবে আমার আনতে হবে, কিভাবে এখান থেকে আমি ইনকাম করব, এইবারকার কাজ হচ্ছে সেটা। এখন এই ইনকাম নিয়ে যখনই আমরা কাজ করব, আমাদের সামনে খুবই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আসবে। সবাই একটু দেখো খেয়াল করে। নাম্বার ওয়ান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে CFBT। আচ্ছা আচ্ছা, রিটার্ন বলতে আমরা কিন্তু বলতে পারি এটা কিন্তু ক্যাশ ইনফ্লো। কেন ইনফ্লো? কারণ তুমি চিন্তা করো, যখন আমি বিনিয়োগ করেছিলাম তখন আমরা কিন্তু বলেছিলাম ক্যাশ আউটফ্লো, দেখো এই যে ক্যাশ আউটফ্লো। আর এখন আমরা বলবো রিটার্ন মানে ক্যাশ ইনফ্লো, কারণ আমার টাকা বিনিয়োগ করা শেষ। এখন আমার চিন্তা কিসের? এখন আমার টাকা আনার চিন্তা, যে এখান থেকে কত টাকা আমি পাবো, কত টাকা আমার ইনকাম হবে, এটা হচ্ছে আমার এখনকার চিন্তা। এখন আসি, এই ইনকামটা দুইটা ভাগে ভাগ করা যায়। ইনকামকে কয় ভাগে? দুই ভাগে। ইনকাম দুই, মানে দুই রকম মান পাবো আমরা, একটা হচ্ছে সিএফবিটি, আরেকটা হচ্ছে সিএফএটি। খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, সিএফবিটি বা সিএফএটি। এখন সিএফবিটি আর সিএফএটিটা কি দেখো। সিএফবিটি এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, মানে ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স। এর দুটাই কিন্তু ইনকাম। একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স, আর একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। আশা করি বোঝাইতে পেরেছি। আবারও বলছি, ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স, এই যে বিটি মানে বিফোর ট্যাক্স, ক্যাশ ইনফ্লো, আর একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। তার মানে বিনিয়োগ করেছি, এখন এখান থেকে যে ইনকাম আসবে এটা বিফোর ট্যাক্স। মানে মনে করো এক বছরে, কোনো এক বছরে 1,00,000 টাকা দিয়ে তুমি বাইক, কোনো এক বছর ওই বাইক থেকে তোমার 30,000 টাকা ইনকাম হলো, 30,000 টাকা ইনকাম হলো। 30,000 টাকা ইনকাম হলো যে কোনো এক বছর। মনে করো প্রথম বছরে এই প্রজেক্ট থেকে তোমার 1,30,000 টাকা ইনকাম হলো। এখন যেহেতু তুমি একটা কোম্পানি, সরকারি মানে বাংলাদেশে বসবাস করছো, তো তুমি ইনকাম করলে সরকারকে সেখান থেকে কি ট্যাক্স দেওয়া লাগবে নাকি লাগবে না বলো তো? অবশ্যই সরকারকে তোমার ট্যাক্স দেওয়া লাগবে। কোনো প্রশ্ন করেছো কেউ? হ্যাঁ, ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স, ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স। থ্যাংক ইউ। সো এখন তার মানে 30,000 টাকা যে ইনকাম করেছে এটা আমার ট্যাক্স দেওয়ার পূর্বের ইনকাম, মানে আমি এখনো সরকারকে ট্যাক্স দেইনি। এখন আমাকে ট্যাক্স দিতে হবে, কোথা থেকে দিব? এই 30,000 টাকা থেকেই দিব। এখন 30,000 টাকা থেকে যদি আমি ট্যাক্স দিই, ধরে নাও 30,000 টাকা থেকে আমি 10,000 টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে সরকারকে। সাপোজ উদাহরণ দিয়ে বললাম 10,000 টাকা আমার ট্যাক্স, মনে করো ট্যাক্স হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা যদি ট্যাক্স হয়, তাহলে সিএপিটি কত হবে? 20,000 টাকা, কারণ ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স। ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স তাহলে 20,000 টাকা। তাহলে আবারও বলছি, 30,000 টাকা যে ইনকামটা সিএফবিটি, ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স, এটা হচ্ছে আমার সরকারকে ট্যাক্স দেওয়ার পূর্বের ইনকাম। আর যেটা 10,000 টাকা ট্যাক্স, এই ট্যাক্স কীভাবে আমরা ক্যালকুলেট করবো, কই পাবো, এটা আমরা পরে আসছি। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কিন্তু 10,000 টাকা মনে করো তোমার সরকারকে ট্যাক্স দিতে হবে এখান থেকে, তো
তো 30,000 টাকা থেকে 10,000 টাকা যদি তুমি ট্যাক্স দিয়ে দাও থাকে হচ্ছে 20,000 টাকা। তার মানে এই যে 20,000 টাকা ইনকাম তোমার থাকলো এটাই হচ্ছে ক্যাশ ইনফ্লো বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন খুব সরল মনে একটা প্রশ্ন তোমাদের জেনারেল সেন্স, সিক্স সেন্সের কাছে প্রশ্নটা করো। তুমি যখন হিসাব কিতাব করবা বা তুমি যখন তোমার প্রফিটের হিসাব করবা, তোমার ব্যবসায় কয় টাকা প্রফিট হচ্ছে, তখন কি তুমি ওই 30,000 টাকা ইনকাম ধরে হিসাব করবা নাকি 20,000 টাকা ইনকাম ধরে হিসাব করবা? খুবই সহজ একটা প্রশ্ন, উত্তর দাও প্লিজ। বড় মানে বিশাল অনেক বড় বড় স্টুডেন্ট, হ্যাঁ আসলেই তোমাদের মতো স্টুডেন্টের সাথে ক্লাস নিয়ে আমি আসলে নিজেকে প্রাউড ফিল করি। কেন জানো? কারণ তোমরা অনেক রেসপন্সিভ, তোমরা অনেক কনসেন্ট্রেশন দিয়েই ক্লাস করো। না হলে আমার এখনো পর্যন্ত কোনো স্টুডেন্ট আমার এখানে ভুল উত্তর দেয়নি। এটা আমার জন্য একটা ভালো লাগা আসলে, যে তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তার মানে আমি রাইট ট্র্যাকে আছি, বোঝাতে পারছি তোমাদের, তোমরাও বুঝতে পারছো আমার মনে হচ্ছে। তার মানে তোমরা সবাই খুব ভালোভাবে ক্লাস করতেছো, থ্যাংক ইউ। এইভাবে করে ক্লাস করলে তোমাদের 3.50 কে আটকায়, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। স্যার বাধ্য হয়ে যাবে দিতে 3.50 ইনশাআল্লাহ। এই ফিনান্সে তো এ প্লাস হবে, আমি ওভারঅল বলছি। ফাইন্যান্সে এ প্লাস ইনশাআল্লাহ অবশ্যই হবে। ফাইন্যান্সে এ প্লাস না হলে তাহলে এত কষ্ট করে ক্লাস নিয়ে কী লাভ বলো? থ্যাংক ইউ সবাইকে। সবাই বলছে 20,000 টাকা ধরে হিসাব করব। তার মানে সহজভাবে যদি বলি আমরা CFAT ধরে কাজ করব। সব সময় আমাদেরকে CFAT নিয়ে কাজ করতে হবে। তার মানে যদি তোমার প্রশ্নে কখনো CFBT দেওয়া থাকে, ভালো করে বুঝো, তোমার প্রশ্নে যদি কখনো CFBT দেওয়া থাকে তাহলে তোমাকে নির্দিষ্ট কিছু সিস্টেম ফলো করে CFBT থেকে CFAT বেরো করে নিতে হবে। আবারও বলছি, যদি তোমার প্রশ্নে CFBT দেওয়া থাকে, CFBT যদি দেওয়া থাকে তোমাকে সিস্টেমেটিক্যালি তোমাকে CFBT থেকে CFAT বেরো করে তারপরে তোমাকে ফার্দার ক্যালকুলেশনে যেতে হবে, মানে অন্যান্য ক্যালকুলেশনে যেতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যদি ভালো করে বুঝো তাহলে CFBT দেওয়া থাকলে CFAT বেরো করতে হবে। আর যদি প্রশ্নে CFAT দেওয়া থাকে ডিরেক্টলি, মনে করো প্রশ্নে CFAT ডিরেক্টলি দেওয়া আছে, প্রশ্নে ডিরেক্টলি CFAT দেওয়া আছে, তাহলে আমার আর কষ্ট করার দরকার নেই, CFAT দিয়েই আমরা কাজ চালিয়ে যেতে পারবো। ওকে, এখন বুঝবো কিভাবে? মনে রাখবা, ভালো করে দেখো, আমরা বুঝবো কিভাবে যে CFBT না CFAT? দেখো, CFBT না CFAT বুঝবো হচ্ছে আমরা ট্যাক্স রেট দেখে। কিভাবে? ট্যাক্স রেট দেখে। তার মানে ভালো করে বোঝো, আমি এখানে বলে দিচ্ছি, প্রশ্নে যদি ট্যাক্স রেট দেয়া থাকে, প্রশ্নে যদি ট্যাক্স রেট দেয়া থাকে তাহলে ধরতে হবে যে CFBT দেওয়া। আবারও বলছি, প্রশ্নে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে ধরতে হবে CFBT দেওয়া। ওকে, তাহলে CFBT দেওয়া, মনে করো প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া আছে 40%, তাহলে ধরতে হবে যে তোমার প্রশ্নে CFBT দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে? CFATটা বেরো করে নিতে হবে। বুঝতে পেরেছে? প্রশ্ন যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে ধরতে হবে CFBT দেওয়া, CFAT বেরো করতে হবে। আর যদি ট্যাক্স রেট না থাকে, তাহলে ধরতে হবে CFAT দেওয়া। তার মানে তোমাকে আর কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। এখন এটা একটু দেখে নিই আমরা কিভাবে করব। দেখো, এই যে একটু দেখো এইটা হচ্ছে আমার সেই CFAT করার স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্ট অফ ক্যাশ ইনফ্লো, কিভাবে আমরা CFAT করবো। এই যে দেখো, এটা হচ্ছে CFBT আর এখানে দেখো CFAT। তার মানে এই টেবিলটার মাধ্যমে আমাদেরকে CFBT থেকে CFAT বের করতে হবে। হ্যাঁ, সো আমরা তাহলে দেখো এখানে দেখো কি লিখেছি এখানে, এই লাইনটা একটু আমরা পড়ি, এই লাইনটা একটু পড়ি, যে ট্যাক্স রেট দেয়া থাকলে ধরে নিতে হবে CFBT দেওয়া। দেখছো, আমি এটা একটু মাত্র বলে আসলাম, ট্যাক্স রেট দেয়া থাকলে ধরে নিতে হবে CFBT দেওয়া আছে, অর্থাৎ উপরের বক্সটি করে মানে এই টেবিলের মাধ্যমে তোমাকে CFAT বেরো করে নিতে হবে। ওকে, ট্যাক্স রেট দেয়া থাকলে ধরে নিতে হবে CFBT দেওয়া আছে, অর্থাৎ উপরের বক্সটি করে CFAT বেরো করে নিতে হবে। ঠিক আছে? আর যদি ট্যাক্স রেট দেওয়া না থাকে, এই যে ট্যাক্স রেট যদি দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে যে CFAT দেওয়া আছে, তার মানে এই বক্সটি করা লাগবে না, তার মানে তোমার ধরে নিতে হবে এই যে এইটাই দেওয়া আছে, তার মানে এর পরের কাজ করব। বুঝছো? CFBT দেওয়া থাকলে এই টেবিল করে CFBT-তে আসবো, তারপরে আমার আবার সামনের দিকে যাইতে হবে, কারণ সামনে তো আছে, ক্যালকুলেশন করতে হবে। আর যদি
ট্যাক্স রেট না থাকে তাহলে সিএপিটি দেওয়া আছে, তোমাকে আর এই টেবিল করার কোনো দরকার নেই, আমার সিএপিটি থেকে পরবর্তী স্টেপে করবো, মানে আমার কাজ কমে যাবে, তাই না? আর এখানে সিএফবিটি মানে ক্যাশ ইনফ্লো বিফোর ট্যাক্স, এখানে ডেপ্রিসিয়েশনের একটা সূত্র আছে, সবাই একটু ডেপ্রিসিয়েশনের সূত্রটা একটু খেয়াল করবো, আমরা আজকে এটা দেখছি না। ডেপ্রিসিয়েশনের সূত্র হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ, সেটা হচ্ছে আমার স্ট্রেট লাইন মেথডের সূত্র, এটাকে আমরা বলি সরল রৈখিক পদ্ধতির সূত্র। আচ্ছা, এই নোটটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে আমরা আজকে আর কথা বলবো না, আগামী ক্লাসে যখন আমরা ম্যাথ করব। সো আমরা একটু এই স্টেটমেন্ট একটু দেখি, খেয়াল করি কি কি আছে। এটা ইয়ার মানে 1 থেকে 5 বছর, মনে করো 5 বছর, তোমার 5 বছরে 5টা সিএপিটি দেওয়া আছে, তাহলে সিএপিটি না সিএফবিটি, তাহলে সিএফবিটি থেকে কিভাবে সিএপিটিতে যাব? এই ঘর আর এই ঘর তোমার প্রশ্নে দেওয়া থাকবে। হ্যাঁ, 3 নাম্বার ঘরে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন তোমাকে কখনোই প্রশ্নে দিয়ে দিবে না, তোমাকে সবসময় বের করে নিতে হবে। আবারও বলছি, ইয়ার এবং সিএফবিটি এই দুইটা ঘর তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। ডেপ্রিসিয়েশন আমাকে সবসময় বের করে নিতে হবে, এই যে সূত্র দেখো ডেপ্রিসিয়েশনের, এই সূত্র দিয়ে আমরা ডেপ্রিসিয়েশনটা বেরো করে নিব, ঠিক আছে? সূত্র কি? ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালু কোনটা আমি কিন্তু তোমাদেরকে ওই স্টেটমেন্ট করানোর সময় বোঝাইছিলাম, সো আশা করি ওটা তোমাদের মনে আছে। ডেপ্রিসিয়েবল ভ্যালু মাইনাস স্যালভেজ ভ্যালু বাই স্ক্র্যাপ ভ্যালু। স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। একটা মেশিন তুমি 5 বছর ব্যবহার করলে, মোটরসাইকেল 5 বছর তুমি ব্যবহার করার পরে মোটরসাইকেলটা মনে করো নষ্ট হয়ে গেল, তো নষ্ট হলেই কি তোমার ওটা কি একদম জিরো? ওটা তুমি ভাঙ্গার হিসাবে বিক্রি করলেও তো 2-5 হাজার টাকা পেতে পারো, পাও না? নষ্ট হয়ে গেলেও কিন্তু আমরা কিছু মাল পাই। তো ওই যে একদম মেশিনের আয়ুষ্কাল শেষে আমরা এককালীন মানে যে নষ্ট মেশিনটা বিক্রি করে যে টাকাটা পাই, ওটাকে আমরা বলি স্যালভেজ ভ্যালু বাই স্ক্র্যাপ ভ্যালু, ঠিক আছে? তো এটা বাদ দিব, দিয়ে ইউজফুল লাইফ, লাইফ মানে 5 বছর 7 বছর প্রশ্ন দিয়ে দেওয়া থাকবে। এটা হচ্ছে স্ট্রেট লাইন মানে সরলরৈখিক পদ্ধতি, সবসময় আমরা এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে এটা দিয়ে আমরা ডেপ্রিসিয়েশনটা বসাবো, এখানে যে অ্যামাউন্ট আসবে ডেপ্রিসিয়েশন বসাবো, এবং প্রতি বছর মনে রাখবা 5 বছরে যদি ম্যাথ হয় ডেপ্রিসিয়েশন 5 বছরের সমান, মানে প্রত্যেক বছরে দেখা গেল 10,000 টাকা করে ডেপ্রিসিয়েশন যদি হয়, প্রতি বছরেই ডেপ্রিসিয়েশন 10,000 টাকা হবে। এরপরে কি বলা আছে? ইবিটি। ইবিটির ফুল ফর্ম কি? ইবিটির ফুল ফর্ম হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স, এটা হচ্ছে ইবিটির ফুল ফর্ম, অথবা নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স। হ্যাঁ, আর্নিং বিফোর, তার মানে কিভাবে পাবো আর্নিং বিফোর ট্যাক্সটা? কিভাবে পাবো দেখো, 2 - 3, তার মানে এই সিএফবিটি থেকে এই ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিলে আমরা এই আর্নিং বিফোর ট্যাক্সটা পাবো, বা নেট প্রফিট, যে কোনো একটা লিখলেই হবে, আর্নিং বিফোর ট্যাক্স বা নেট প্রফিট বিফোর ট্যাক্স। আচ্ছা, এরপর আসি ট্যাক্স, খুবই গুরুত্বপূর্ণ। এই ট্যাক্স রেটটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, কারণ ট্যাক্স রেট দেওয়া থাকবে বলেই তো আমি টেবিল করতেছি। ট্যাক্স কার উপরে কাটবো? এই যে আর্নিং বিফোর ট্যাক্স যেটা আসবে, আর্নিং বিফোর ট্যাক্স 4 নাম্বার ঘরে যে অ্যামাউন্টটা আসবে তার উপরে পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে ওইটা 40%, 30% বা 35% যা দেওয়া থাকে, ওই পার্সেন্টেজটা কার উপরে কাটবো? এই 4 নাম্বার ঘরের উপরে কাটবো, মানে 5 = 4 × পার্সেন্টেজ। কোন পার্সেন্টেজ? প্রশ্নে দেওয়া ট্যাক্স। এরপর আসি আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স কিভাবে পাবো? আর্নিং আফটার ট্যাক্স, এটা ছিল ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, এটা আর্নিং আফটার ট্যাক্স বা নেট প্রফিট আফটার ট্যাক্স। 6, এটা হচ্ছে 6 নাম্বার ঘর, দেখো গুনে দেখো 6 নাম্বার ঘর। কিভাবে পাবো? 4 - 5, দ্যাট মিনস আর্নিং বিফোর ট্যাক্স থেকে, অর্থাৎ এই ঘর থেকে এই ঘরকে বাদ দিয়ে আমরা আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিয়ে আর্নিং আফটার ট্যাক্স পাবো। ওকে, ফাইনাল কলাম হচ্ছে সিএপিটি। কিভাবে পাবো? 7 নাম্বার ঘর, এটা কিভাবে পাবো দেখো, 6 + 3, দ্যাট মিনস 6 মানে হচ্ছে যে এইটা ইএটি, তার মানে এই যে ইএটি এর সাথে আমরা যদি 3 মানে এই যে ডেপ্রিসিয়েশন, এটার সাথে যদি আমি ডেপ্রিসিয়েশন প্লাস করে দেই, তাহলেই আমরা সিএপিটি পেয়ে যাব। তাহলে আমি আরেকবার সামারি করছি, ইয়ার আর সিএবিডি প্রশ্ন দেওয়া থাকবে, ডেপ্রিসিয়েশন আমরা বেরো করে নিব সূত্রের মাধ্যমে, এই সূত্রটা। আর্নিং বিফোর ট্যাক্স কিভাবে পাবো? আর সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দিলে আমরা পাবো আর্নিং বিফোর ট্যাক্স বা নেট প্রফিট বিফোর ট্যাক্স। আর্নিং বিফোর ট্যাক্স বা নেট প্রফিট বিফোর ট্যাক্সের উপরে ট্যাক্সের পার্সেন্টেজ কাটলে আমরা ট্যাক্স পাবো, তাই তো? আর তারপরে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সকে বাদ দেওয়ার পরে আমরা পাবো হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স বা নেট প্রফিট আফটার ট্যাক্স। আর এই নেট প্রফিট আফটার ট্যাক্স বা আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন প্লাস করে আমরা সিএপিটি পাবো। এটাই হচ্ছে আমাদের
সিএপিটি। এই সিএপিটি যখন আমাদের বের হয়ে যাবে, এরপরে কাজ কিন্তু আমাদের খুবই সহজ, কারণ এরপরে কাজ হবে সূত্র অ্যাপ্লাই করা। হ্যাঁ, সো আমরা একটা ম্যাথ তোমাদের ছবি তুলে নিতে বলি। হ্যাঁ, এই ম্যাথটা একটু চেষ্টা করবা, এই যে সবাই এই ম্যাথটা একটু চেষ্টা করবা, ছবি তুলে নাও একটা, চেষ্টা করে দেখবা পারো কিনা। এই ম্যাথটা একটু চেষ্টা করবা সবাই, আমি আজকে করাবো না, এটা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ। সো ম্যাথটা নিজেরা চেষ্টা করে দেখবা কতদূর করতে পারো, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে আমরা আগামী ক্লাসে নেক্সট যে ক্লাসটা করবো আমরা ফ্রি ক্লাস, এটা ডেট দিয়ে দেওয়া হবে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হবে হয়তোবা। সো এটা তোমরা অবশ্যই চেষ্টা করবা বাসায়। ওকে, আশা করি ছবি তুলে নিয়েছো। সো এটা আমরা তাহলে আজকে বেসিক ক্লাস আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল।